Dear students, welcome to this YouTube channel. আমরা একটা রিভিশন সিরিজ চালাচ্ছিলাম ক্লাস 12 এর জন্য। ইউনিট 1 এবং ইউনিট 2 অলরেডি আমাদের হয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স এবং কারেন্ট ইলেকট্রিসিটির যে ইম্পর্টেন্ট টপিকসগুলো রয়েছে বা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে তোমরা দেখতে পাবে যে ক্লাস 12 এর জন্য একটা রিভিশন সিরিজ আলাদা করে বানানো রয়েছে। তো আজকে বেসিক্যালি আমি ম্যাগনেটিজমটা শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট, যেখানে বেসিক্যালি আমরা বায়ো-সাভার্টস ল সম্পর্কে পড়বো, বায়ো-সাভার্ট লয়ের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো পড়বো। তারপর আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল পড়বো, তার অ্যাপ্লিকেশন পড়বো, লরেন্জ ম্যাগনেটিক ফোর্স পড়বো। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট টপিকস এবং কোট আনকোট টাফ টপিকস রয়েছে এই চ্যাপ্টারে। তো ম্যাগনেটিজমে যেটা মেন সমস্যা হয় আমি স্টুডেন্টদের দেখেছি সেটা হচ্ছে যে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নির্ণয় করতে গিয়ে প্রচুর সমস্যা হয়। তো দেখো আজকে আমি চেষ্টা করব পুরো একটা ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটা কভার করা। তো বেসিক্যালি এটা রিভিশন সিরিজ, কিন্তু রিভিশন সিরিজ হলেও আমি চেষ্টা করব যে কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, যতটা সম্ভব আই উইল ট্রাই টু ক্লিয়ার ইউর কনসেপ্টস। ওকে, এবং নিউমেরিক্যালস খুব একটা বেশি ডিসকাস করতে পারবো না, কিন্তু কারণ ডিউ টু টাইম লিমিট, কিন্তু আমরা কনসেপ্টস গুলো খুব ভালোভাবে ডিসকাস করার চেষ্টা করব। ওকে, তো দেখো ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট স্টার্ট হয় একদম ওরস্টেড এক্সপেরিমেন্ট দিয়ে। তোমরা ক্লাস 10 এটা পড়েছো যে ওরস্টেড এক্সপেরিমেন্ট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ফর আর্টিফিশিয়াল ম্যাগনেটিজম या फिर ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টের মেইন টপিকস কিন্তু যদি তোমরা এক্সাম পারপাসে বলতে বায়ো-সাভার্ট ল থেকে স্টার্ট হয়। তো দেখো ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট যদি তোমরা বুঝতে চাও, এখানে কারেন্টের একটা ইফেক্টের কথা বলা হচ্ছে। তো কারেন্টের ইফেক্টের আগে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটিতে একটা ছিল যে হিটিং ইফেক্ট অফ কারেন্ট। যখন ইলেকট্রনস মুভ করে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে, তখন একটা হিটিং ইফেক্ট হয়। এট দ্য সেম টাইম একটা ম্যাগনেটিক ইফেক্টও হয়। যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে কোথাও, তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবং সেটা প্রথম ওরস্টেড প্রমাণ করেছিলেন এক্সপেরিমেন্টালি যে যদি আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের আশেপাশে কোনো একটা ম্যাগনেটিক নিডলকে রেখে দিই তাহলে তার ডিফ্লেকশন হয়। এর থেকে প্রমাণিত হয় যে অবশ্যই সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তা না হলে কিন্তু ডিফ্লেকশনটা পাওয়া যেত না। ওকে, তো ফার্স্ট আমরা একটু সামান্য ডিসকাস করে নিই ওরস্টেড এক্সপেরিমেন্ট, তারপর আমি বায়ো-সাভার্ট লতে যাবো। একদম শুরু থেকে যখন করছি প্রথম থেকে পড়ানোটাই বেটার। তো ওরস্টেড এক্সপেরিমেন্ট, দেখো ওরস্টেড এক্সপেরিমেন্টে বেসিক্যালি কি বলা হচ্ছে, এখন যদি আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি যে মনে করো এখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে। ঠিক আছে, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের নিচে আমরা একটা যদি সূচি চুম্বককে রাখি, ওকে, যেটাকে আমরা অনেক সময় ম্যাগনেটিক কম্পাসও আমরা ইউজ করতে পারি। তো এরকম ধরনের মনে করো সাপোজ একটা সূচি চুম্বক রয়েছে। ওকে, এরকম যার এই দিকটা থেকে এন মেরু, এই পাশটা থেকে এস মেরু। তো যদি এর মধ্যে থেকে কারেন্ট যায় তাহলে দেখা যাবে যে এই যে ম্যাগনেটিক নিডলটা রয়েছে, এই ম্যাগনেটিক নিডলের যে নর্থ পোল তার বিক্ষেপ হবে এই দিকে, এবং এই এন পোলের বিক্ষেপ কোন দিকে হবে সেটা এম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে ডিসকাস করা যায়। তোমরা জানো যে এম্পিয়ারের সন্তরণ নিয়ম ক্লাস 10 থেকে পড়ে আসছো যে যেই বরাবর কারেন্ট যাচ্ছে সেই বরাবর যদি কোনো একজন ব্যক্তি সাঁতার কাটতে শুরু করে তাহলে লেফট হ্যান্ড যেদিকে থাকবে নর্থ পোলের ডিফ্লেকশন সেই দিকেই হবে। তাহলে দেখো এইদিকে নর্থ পোলের ডিফ্লেকশন হচ্ছে, কারণ হচ্ছে লেফট হ্যান্ডটা এইদিকে থাকবে যদি এই বরাবর সাঁতার কাটে, তাহলে হেডটা যদি এই বরাবর থাকে। আবার দেখো এটা যদি আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এর মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। দেখো আমরা জানি যে এই বরাবর ইস্ট, আমরা যখন টু ডাইমেনশনালি আমরা ডাইরেকশন গুলোকে প্রকাশ করি তো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমরা এইভাবে দেখাই। তো দেখো এখানে সময় আমি কম্পেয়ার করি তাহলে দেখো ম্যাগনেটিক নিডলটা এই বরাবর স্থির আছে, তার মানে অবশ্যই এই দিকটা সাউথ পোল, এদিকটা নর্থ পোল। তাহলে দেখো যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে প্রবাহ মাত্র এদিক থেকে এদিকে হচ্ছে, মানে আমরা বলতে পারি সাউথ থেকে নর্থের দিকে হচ্ছে, অর্থাৎ এই বরাবর হচ্ছে। সাউথ থেকে নর্থের দিকে কারেন্ট যদি যায় তাহলে নর্থ পোলের ডিফ্লেকশন কোন দিকে হবে না, অ্যাকর্ডিং টু দ্য এম্পিয়ার সুইমিং রুল, যে যদি আমরা সাউথ থেকে নর্থের দিকে সাঁতার কাটি তাহলে আমাদের লেফট হ্যান্ডটা দেখো ওয়েস্টের দিকে থাকছে, তার মানে অবশ্যই নর্থ পোলের যে ডিফ্লেকশন হবে সেটা টুয়ার্ডস ওয়েস্টের দিকে হবে। তো এই যে রুলটা বলা হচ্ছে, এই রুলটা কিন্তু তখনই প্রযোজ্য যদি এই ওয়্যারটা ম্যাগনেটিক যে কম্পাসটা রয়েছে বা নিডলটা রয়েছে তার উপরে থাকে। যদি নিচে থাকে তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, উল্টো হবে ডাইরেকশনটা, মানে ওয়েস্টের জায়গায় ইস্ট হয়ে যাবে। সিমিলারলি যদি আমরা এই কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ করে দিই তখনও কিন্তু এটা ওয়েস্টের জায়গায় ইস্ট হয়ে যাবে। ওকে, তো
আমরা একটার ক্ষেত্রে মনে রাখবো ব্যাপারটাকে, বাকিগুলোকে আমরা সিমিলার বলতে পারি। তো বুঝতেই পারছো যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা উপরে থাকে তাহলে অবশ্যই নর্থ পোলের ডিফ্লেকশন হবে টুয়ার্ড ওয়েস্ট। তো এটাকে আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি, এবং সেই সেন্টেন্সটাকে যদি আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করতে পারবো। দেখো খুবই ইন্টারেস্টিং, যে যদি সাউথ থেকে নর্থের দিকে যায়, এটা মনে রাখার পদ্ধতি। ওকে, যদি সাউথ থেকে নর্থের দিকে যায় আমরা এইভাবে মনে রাখতে পারি যে ইফ দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম সাউথ টু নর্থ ওভার দ্য ম্যাগনেটিক ফিল্ড দেন দ্য নর্থ পোল উইল বি ডিফ্লেক্টেড টুয়ার্ডস ওয়েস্ট। তো এটাকে আমরা এইভাবে মনে রাখবো, SNOW, স্নো। তোমরা জানো স্নো ওয়ার্ডটা, স্নো মানে হচ্ছে বরফ। আমরা এইভাবে মনে রাখবো সাউথ টু নর্থ ওভার দ্য ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ না, যে কারেন্ট যদি সাউথ টু নর্থ ফ্লো করে ওভার দ্য ম্যাগনেটিক ফিল্ড দেন দ্য ডিফ্লেকশন অফ নর্থ পোল উইল বি টুয়ার্ডস ওয়েস্ট। কোন দিকে হবে? ওয়েস্টের দিকে হবে। তো বাকিগুলো এটার অ্যাকর্ডিং আমরা সেট করে নিতে পারবো। তো বেসিক্যালি যাই হোক, ওস্টেড এক্সপেরিমেন্টের সাহায্যে এটাই প্রমাণিত হয় যে যদি কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের আশেপাশে আমরা একটা ম্যাগনেটিক নিডলকে রাখি তার বিক্ষেপ হয়। মোদ্দা কথা এটা, তার বিক্ষেপ হচ্ছে মানে কি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হচ্ছে। এটা তো প্রমাণিত হয়ে গেল ওস্টেড এক্সপেরিমেন্টের দ্বারা। উইদাউট ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটিক নিডল বিক্ষেপ কেন হবে? ম্যাগনেটিক নিডল তো ম্যাগনেটিক ফিল্ডেই বিক্ষেপ অনুভব করবে বা একটা ফোর্স অনুভব করবে, তাই না? তাহলে আমরা এটা বুঝতে পারলাম ওস্টেড এক্সপেরিমেন্টের থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে তার ম্যাগনিটিউড কত, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি, তার মেজারমেন্ট আমরা কিভাবে করবো? তার জন্য আমরা বায়োসাভার্ট ল করবো। যেমন ইলেকট্রিক ফিল্ডের আমরা যে ক্যালকুলেশন, যে ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট যেটা আমরা করতে পারি বাই ইউজিং কুলম্বস ল, E = F/Q। F কুলম্বস ল থেকে আমরা নির্ণয় করি, কিউ দিয়ে ভাগ করলে বা Q0 দিয়ে ভাগ করলে আমরা সেখানে ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাই। তো সিমিলারলি আমাদের একটা এক্সপ্রেশন চাই এখানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, যেটা হচ্ছে যে বেসিক্যালি বায়োসাভার্ট ল। ওকে, তো আমরা বায়োসাভার্ট ল পড়বো এবং বায়োসাভার্ট লয়ের কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আমাদেরকে পড়তে হবে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। তো নেক্সট টপিক দেখো, তোমরা হেডিং করতে পারো বায়োসাভার্ট ল। তোমরা রাফ ক্লাস নোট গুলো লিখে নাও। ওকে, আর যদি তোমরা এর পিডিএফ নোটস চাও, পুরো এই যে ভিডিওটা আমি বানাচ্ছি চ্যাপ্টারটার উপরে, এর পিডিএফ নোটস একদম বাংলাতে টপিক ওয়াইজ লেখা রয়েছে। যদি তোমরা সেটা চাও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যে 7551892726। ওকে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমার সঙ্গে, আমি তোমাদেরকে পিডিএফ নোটসটা পাঠিয়ে দেবো। ওকে, তো দেখো আমরা বেসিক্যালি পড়বো বায়োসাভার্ট ল। তো বায়োসাভার্ট ল কি বলছে, যে কোনো যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, যে কোনো শেপের হতে পারে, সাপোজ এই শেপের একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে। তো এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড, তার ম্যাগনিটিউড কি হবে এবং তার ডাইরেকশন কি হবে সেটা আমরা রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে নির্ণয় করতে পারি। তো যেহেতু ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ডাইরেকশন আমরা নির্ণয় করবো। আমি প্রথমে ম্যাগনিটিউডটা বলে নিই, তারপর তোমাদের ডাইরেকশনটা বলবো। ওকে, তো দেখো সাপোজ মনে করো এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে চাইছি ডিউ টু দিস কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এখন সমস্যাটা কি, দেখো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। দেখো ইলেকট্রিক ফিল্ডে কি হতো, মনে করো আমার এখানে একটা পয়েন্ট চার্জ রয়েছে কিউ। ইলেকট্রিক ফিল্ডের যে সোর্স সেটা ছিল একটা পয়েন্ট চার্জ, যে কোনো চার্জ হতে পারে, কিন্তু আমরা একটা পয়েন্ট চার্জ দিয়ে, মানে আমি বলতে চাইছি ইলেকট্রিক ফিল্ডের যে সোর্স ছিল সেটা একটা রেস্ট চার্জ, স্ট্যাটিক চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতাম। কিন্তু এখানে দেখো কারেন্ট মানে কি, চার্জটা মুভ করছে, চার্জটা অবশ্যই মুভ করছে। ম্যাগনেটিক ফিল্ড সবসময় মুভিং চার্জের জন্য তৈরি হয়। তাহলে দেখো এখানে কিউ কি ছিল, কিউ ছিল একটা ম্যাগনিটিউড অফ চার্জ, যেটা বেসিক্যালি একটা স্কেলার কোয়ান্টিটি, যেখান থেকে আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স নিতে পারি। মনে করো সাপোজ কিউ থেকে আর ডিস্টেন্সে এখানে একটা পয়েন্ট কিউ। এখন সুবিধা হচ্ছে কি, এই কিউ থেকে যে কোনো দিকে আমরা ডিস্টেন্সটা নিতে পারি, যে কোনো দিকে সেম ডিস্টেন্স পাওয়া যাবে। কিন্তু এখানে সমস্যা দেখো, যদি আমরা এই পয়েন্ট থেকে ডিস্টেন্স নিই একরকম আসবে, যদি এই পয়েন্ট থেকে ডিস্টেন্স নিই একরকম আসবে, যদি এই পয়েন্ট থেকে ডিস্টেন্স নিই একরকম আসবে। তাহলে আমরা কোন পয়েন্ট থেকে নেবো আমাদেরকে সেটা প্রথমে ডিফাইন করতে হবে। ওকে, তো সেটাকে আমরা সোর্স এলিমেন্ট বলবো। সাপোজ এইখানে আমি একটা ক্ষুদ্র অংশ নিচ্ছি ডিএল। ওকে, ডিএল একটা ভেক্টর কোয়ান্টিটি, অবশ্যই যার ডাইরেকশন হবে ট্যানজেন্ট বরাবর, স্পর্শক বরাবর। এখন দেখো এই ডিএল থেকে যদি আমরা এই পি পয়েন্টের রেডিয়াস ভেক্টর বা ডিসটেন্স ভেক্টর যেটা আমরা ইউজ করছি সেটা যদি আমরা আর বলি, রেডিয়াস ভেক্টর আর বলি বা ডিসটেন্স ভেক্টর আর বলি, তাহলে এই আর ভেক্টরের সঙ্গে এই ডিএল এর একটা দেখো অ্যাঙ্গেল তৈরি হবে। সেই অ্যাঙ্গেলটাকে আমরা ডিফাইন করছি অ্যাজ থিটা। কারণ এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে। যদি এইখানে ডিএল নিতাম তার সঙ্গে আরেক ডাইরেকশন ডিফারেন্ট হতো। তাহলে এই ডিএল এর জন্য
এখানে যে সোর্স এলিমেন্টটা তৈরি হবে যেটাকে আমরা প্রবাহ উপাদান বা কারেন্ট এলিমেন্ট বলে থাকি, যেটা হচ্ছে আইডিএল। এখানে দেখো সোর্স ছিল একটা চার্জ, এখানে সোর্স হয়ে যাবে আইডিএল। ডিফারেন্ট বুঝো, এখানে যে সোর্সটা ছিল সেটা স্কেলার কোয়ান্টিটি চার্জ, কিন্তু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। যদিও আই স্কেলার কিন্তু ডিএল ভেক্টর, তাহলে আই ইনটু ডিএল একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্ট ল কি বলছে, এই যে সোর্স এলিমেন্টটা রয়েছে সেই সোর্স এলিমেন্টের জন্য যে পি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা যদি আমরা ডিবি বলি, তাহলে সেটা প্রপোর্শনাল টু আইডি হবে অবশ্যই, এবং সেটা প্রপোর্শনাল টু 1/r² হবে। এই দুটো তো হবেই। যেমন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে সেম ছিল, মনে করি একটা ইলেকট্রিক ফিল্ড, কিউ চার্জ এর জন্য ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছি আমরা এই বিন্দুতে, তাহলে এই জন্য ইলেকট্রিক ফিল্ড কি হতো দেখো, E ইকুয়াল টু 1/4πε0 ইনটু q/r²। তার মানে দেখো E ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু q এন্ড অবশ্যই E ইজ প্রপোর্শনাল টু 1/r² অলসো। দেখো এই দুটো হবে, একটা সোর্সের সঙ্গে সমানুপাতিক, একটা ডিসটেন্সের স্কয়ারের সঙ্গে সমানুপাতিক, সেম আইডিয়াল এবং 1/r²। কিন্তু এখানে যেটা ছিল না সেটা হচ্ছে কি না, দেখো দ্যার ইজ নো সাচ অ্যাঙ্গেল হিয়ার, হ্যাঁ না, এখানে এরকম কোনো কোণ থাকেনি। কেন? কারণ হচ্ছে যে এরকম কোনো ভেক্টর কোয়ান্টিটি এখানে ছিল না সোর্সটা, কিন্তু এখানে সোর্সটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা থিটা রয়েছে এবং এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে এটা প্রপোর্শনাল টু sin থিটা। তাহলে এটা হয়ে গেল বায়ো-সাভার্ট ল। তো বায়ো-সাভার্ট ল কি বলছে না, এই ডিবি প্রপোর্শনাল টু আইডিয়াল, প্রপোর্শনাল টু 1/r² and proportional to sin থিটা, বাই থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ডিএল এন্ড আর। এবার দেখো যদি আমরা এই ফর্মুলাটাকে একসঙ্গে লিখতে চাই তাহলে ডিবি ইকুয়াল টু হয়ে যাবে, ডিবি এই প্রপোর্শনাল টু হয়ে যাবে আইডিয়াল sin থিটা বাই r², আইডিয়াল sin থিটা আপন r²। ওকে, তো এখানে একটা তেমনি কনস্ট্যান্ট দিতে হবে, যেমন ওখানে 1/4πε ছিল, এখানে কনস্ট্যান্টটা হয়ে যাবে μ0/4π, ওকে, ইনটু আইডিয়াল sin থিটা আপন r², এটা হয়ে যাবে ডিবি। এখন যদি আমরা পুরো তারটার জন্য সাপোজ এই পয়েন্টটা যদি আমরা এ বলি, এই পয়েন্টটা যদি আমরা বি বলি, তাহলে পুরো এবি তারটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটাকে আমরা এখানে ইন্টিগ্রেশন করতে হবে এর উপর। তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বি যদি আমরা বলি সেটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিবি দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি μ0/4π ইনটু আইডিয়াল sin থিটা বাই r², আইডিয়াল sin থিটা আপন r²। এটা হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড এট দিস পয়েন্ট পি। ওকে, এখন দেখো যদি আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নির্ণয় করতে চাই তাহলে আমাকে এই যে ভেক্টরটা রয়েছে তার ভেক্টর ফর্ম লিখতে হবে, যেটাকে বায়ো-সাভার্ট ল এর ভেক্টর ফর্ম বলা হয়। দেখো আমরা যদি এই বায়ো-সাভার্ট ল এর ভেক্টর ফর্ম বলি, ভেরি সিম্পল, তোমরা ভেক্টর ফর্মটাও করতে পারো। দেখো এখানে বিশেষ করে তোমাকে দেখতে হবে কোন দুটো ভেক্টর রয়েছে, ডিএল এবং আর, এই দুটোই ভেক্টর আছে। দেখো তাহলে অবশ্যই এখানে ডিএল এবং আর এর মধ্যে একটা ক্রস প্রোডাক্ট হবে। কেন ক্রস প্রোডাক্ট হবে? কারণ ডিবি ভেক্টর আছে, তাহলে ক্রস প্রোডাক্টের মাধ্যমে একমাত্র ভেক্টর পাওয়া যেতে পারে। তাহলে ভেক্টর ফর্মটা হবে ডিবি ভেক্টর ইকুয়াল টু μ0/4π, এটা যেমন আছে থাকলো, উপরে দেখো আই টু স্কেলার, তাহলে এটা কি করে করা যাবে, ডিএল, দেখো উপরে তো আর নেই, তাহলে একটা ইউনিট ভেক্টর আর কে বলতে পারি আমরা, ডিএল ক্রস আর কে আপন r²। দেখো এই এক্সপ্রেশনটা এবং এই এক্সপ্রেশনটা সেম, যদি ম্যাগনিটিউড ওয়াইজ দেখো ডিএল ক্রস আর মানে কি ডিএল sin থিটা, হ্যাঁ না, নিচে r² রয়েছে। তো এইটাকে অনেক সময় মডিফাই করা হয়, কারণ আমরা জানি যে একটা ইউনিট ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি, সাপোজ আর কে ইউনিট ভেক্টর হচ্ছে আর ভেক্টর ডিভাইড বাই তার ম্যাগনিটিউড। তাহলে এটা যদি আর বাই আর লিখি, আর ভেক্টর বাই আর লিখি, তাহলে কিন্তু আমরা এটা মডিফাই করে এইভাবে লিখতে পারবো μ0/4π ইনটু আই ইনটু ডিএল ক্রস, যদি আমরা এটাকে আর ভেক্টর বলি তাহলে নিচে এটা পেয়ে যাবে তোমার আর কিউব। ওকে, তাহলে ডিবি ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে μ0/4π ইনটু আই ডিএল ক্রস বাই আর কিউব, এটা হয়ে যাবে ডিবি। ওকে, দিস ইজ ডিবি। তো দেখো এটা হচ্ছে ভেক্টর ফর্ম। অনেক সময় 1 নম্বরে কোশ্চেন আসতে পারে যে বায়ো-সাভার্ট ল এর যে ভেক্টর ফর্ম সেটা কিরকম হবে। এখন দেখো এই যে ডিবি ভেক্টরে যদি আমরা অভিমুখ নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করে পারবো, এই দুটো ভেক্টরের ক্রস গুণ করতে হবে। ডিএল এবং আর ভেক্টর যদি আমরা ক্রস গুণ করি দেখো তাহলে আমরা পেয়ে যাবো। এবং ক্রস গুণের রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলছে, যদি এ ভেক্টর থেকে বি ভেক্টর থেকে আমরা ক্রস প্রয়োগ করে দেবো, এ ক্রস বি যদি করি তাহলে আমাদের এই থাম্বটা কি দেবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেবে। তো এখানে দেখো এদিকে আছে ডিএল ভেক্টর, এদিকে আছে আর ভেক্টর, তো এইভাবে যদি আমরা হাতটাকে রেখে ডিএল থেকে আর দিকে যদি করে দেখো বুড়ো আঙুলটা নিচের দিকে যাচ্ছে, ডিএল ক্রস আর মানে বুড়ো আঙুলটা নিচের দিকে যাচ্ছে। তাহলে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হবে সেটা ক্রস, ক্রস মানে হচ্ছে ইনওয়ার্ডস, ক্রস মানে হচ্ছে ইনওয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড দেবে। আর এইদিকে হবে ডট, তার উল্টো দিকে মানে রাইট আউটওয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড। তো দেখো বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট,
বেসিক্যালি ক্রস প্রোডাক্ট থেকে আমরা এই ডাইরেকশনটা নির্ণয় করতে পারবো। কিন্তু দেখো সবসময় ক্রস প্রোডাক্ট ইউজ না করে আমাদের একটা সিম্পল রুলও আছে এটা নির্ণয় করার। সেই সিম্পল রুলটা কি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দিয়ে আমরা এটাকে নির্ণয় করতে পারবো। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দিয়ে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, তোমাকে প্রথমে বুঝতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আসলে কি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। তো দেখো মনে করো এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমরা কিভাবে পাবো না, এইটাকে যদি আমরা এইভাবে ধরি, মনে করো আমি যদি চকটা দিয়ে এক্সাম্পলটা দিই, সাপোজ এই চকটা রয়েছে মনে করো, এটা মনে করো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে এইভাবে কারেন্ট যাবে, এই বরাবর ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে মনে করো। তাহলে যদি আমরা বুড়ো আঙুলটাকে ওই কারেন্টের দিকে রাখি, এরকম রাইট হ্যান্ড থাম্বটাকে, বাকি আঙুলগুলো যদি এইভাবে কার্ল করি, এভাবে যদি কুকড়িয়ে ধরি আঙুলগুলোকে, দেখো তাহলে বুড়ো আঙুলটা এগিয়ে গেল, এটা কি কারেন্ট ডাইরেকশন, বাকি আঙুলগুলোকে দিয়ে আমরা তারটাকে ধরলাম, তাহলে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো হবে সেগুলো কিন্তু এরকম ভাবে হবে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এই আঙুলগুলো আমার যেভাবে ঘুরছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কিন্তু সেইভাবে হবে। আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের কোন একটা পয়েন্টে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নির্ণয় করতে চাও, তাহলে সেই পয়েন্টে স্পর্শক অঙ্কন করতে হবে। মনে করো আমরা এই পয়েন্টে চাইছি ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ, তাহলে এই পয়েন্টের থেকে এই দিকে এই বরাবর কি হবে, একটা স্পর্শক যাবে, তাহলে এই পয়েন্টে এই বরাবর এই। তাহলে সিমিলারলি দেখো যদি আমরা এই ওয়্যারটাকে বলি এইভাবে রয়েছে, তাহলে এই ওয়্যারটাকে যদি আমরা এইভাবে কুকড়িয়ে ধরি, মনে করো এটা সাপোজ মনে করো বোর্ডের তল থেকে একটু উপরে এইখানে ভাবো, তাহলে যদি আমরা এইভাবে এরকম ভাবে ধরি, তাহলে দেখো বুড়ো আঙুল উপরের দিকে যাচ্ছে, আঙুলগুলো এইভাবে কুকড়িয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা এই পয়েন্টটাতে যাই, দেখো এই পয়েন্টটাতে মানে এইদিকে হবে পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটাতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটা কোন দিকে যাবে, ভেতর দিকে যাবে, ইনওয়ার্ডস যাবে। কিন্তু এই পয়েন্টে যদি স্পর্শক অঙ্কন করি, দেখো এটা বাইরের দিকে আসবে। ওই জন্য আমরা বলছি এই পয়েন্টে ইনওয়ার্ডস, এই পয়েন্টে আউটওয়ার্ডস। যদি এই প্রসেসটা তোমরা একবার বুঝতে পারো এই পদ্ধতিতে, এবং তোমরা যদি এইটার সঙ্গে সঙ্গে মনে রাখো যে ক্রস প্রোডাক্ট আসলে ডিএল ক্রস আর, তাহলে তোমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নির্ণয় কোথাও কনফিউজ হবে না। দেখো এটা ক্রস প্রোডাক্ট থেকেও নির্ণয় করা যায়, আবার রাইট হ্যান্ড থাম্ব রুল থেকেও নির্ণয় করা যায়। কারণ দেখো রাইট হ্যান্ড থাম্ব রুলটা হচ্ছে আসলে ক্রস প্রোডাক্টেরই একটা অংশ, ঠিক আছে। এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দিয়ে বোঝার চেষ্টা করছি ব্যাপারটা, কিন্তু দুটো বিষয় কোরিলেটেড। তো অনেক সময় কি হয়, ক্রস প্রোডাক্ট করে করতে আমাদের একটু অসুবিধা হয়, ক্রস প্রোডাক্ট ডাইরেকশন নির্ণয় করতে সব জায়গায়। তো ওই জন্য আমরা একটা সিম্পল ওয়ে এখানে রেখেছি, রাইট হ্যান্ড থাম্ব রুল। ওকে, তো কি করতে হবে, আমি আবার রিপিট করছি, রাইট হ্যান্ড থাম্ব রুলের মেন কাজ কি, যে বরাবর কারেন্ট যাবে সেই বরাবর থাম্বটাকে রেখে তুমি আঙুলগুলোকে কুকড়িয়ে ধরে এরকম হবে। এবার তুমি দেখো যে কোন পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে, মনে মনে সেই পয়েন্টে এই আঙুলগুলোর ডাইরেকশনে তোমাকে স্পর্শক অঙ্কন করতে হবে। আঙুল এইদিকে যাচ্ছে, তার মানে কি সার্কেলটা এই বরাবর আসবে, এই বরাবর আসবে, কি আসবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তাহলে দেখো এই বরাবর আসছে ডাইরেকশন, তাহলে এইখানে স্পর্শক এইদিকে হবে, এইখানে স্পর্শক এইদিকে হবে, এইখানে স্পর্শক এইদিকে হবে। তো তোমাকে মনে মনে এটা ভাবতে হবে যে ওই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা গেছে, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটার উপরে যদি আমি স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকের ডাইরেকশন কোন দিকে হবে, and the direction of tangent is the direction of magnetic field at that point. ওকে, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নির্ণয় করতে পারবো। এবং যদি ম্যাগনেটিক ফিল্ডের আমাদেরকে মান নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি করব, বায়ো-সাভার্ট লয়ে যে এক্সপ্রেশন dv = μ0/4π ইনটু আইডিয়াল sin θ বাই r স্কয়ার, অথবা ইন্টিগ্রেশন μ0/4π ইনটু আইডিয়াল sin θ বাই r স্কয়ার অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট। এবং যে লিমিটটা আমরা বলেছি a টু b, এই লিমিটটা ভেরি করবে ডিপেন্ডিং অন দা shape of this, the geometry of this wire। কারণ এটা কখনো স্ট্রেট ওয়্যার হবে, কখনো সার্কুলার ওয়্যার হবে, কখনো রেক্টেঙ্গুলার ওয়্যার হতে পারে, কখনো এটা সলিনয়েড হতে পারে, টরয়েড হতে পারে। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হবে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো বায়ো-সাভার্ট লয়ের আমরা একটা অ্যাপ্লিকেশন করব, এবং বায়ো-সাভার্ট লয়ের যে অ্যাপ্লিকেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সার্কুলার কয়েলের জন্য। তোমরা দেখবে বইতে স্ট্রেট ওয়্যারের জন্য কিন্তু প্রমাণটা করা আছে, আমিও আমার নোটস, যে তোমরা আমার নোটসটা নাও দেখবে আমিও প্রমাণটা ওখানে করেছি, কিন্তু আমি পরীক্ষার সময় বলবো এই প্রমাণটাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে এই প্রমাণটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, কিন্তু ওর যে ম্যাগনিটিউডটা সেটা মনে রাখতে হবে, যেটা আমরা এম্পিয়ারের বদ্ধভূত সূত্র দিয়েও প্রমাণ করতে পারবো। ওকে, তো দেখো আমি প্রথমে একটু পয়েন্ট আউট করতে যাবো যে বিষয়টা কি, কারণ তোমাদের এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। তাহলে দেখো বেসিক্যালি আমরা যেটা ডিসকাস করবো এখন সেটা কি অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল। ওকে, তো লিখো অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল, অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল, বায়ো-সাভার্ট ল। এই যেটা ফার্স্ট এক্সপ্রেশন, যদি আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা যদি বলি, ডিউ টু স্ট্রেট ওয়্যার, ডিউ টু স্ট্রেট
কারেন্ট ক্যারিং ওয়্যার, কারেন্ট ক্যারিং ওয়্যার। কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য কি হবে, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। সাপোজ এটা একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, এখানে কি কি দেওয়া থাকবে তোমার প্রথম বুঝতে হবে। এই কারেন্ট আই দেওয়া থাকবে, ওকে। এখান থেকে মনে করো আর ডিস্টেন্সে বা এক্স ডিস্টেন্সে মনে করো এই পয়েন্টে, আর ডিস্টেন্সে মনে করো এই পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে। এটা দেওয়া থাকবে ডিস্টেন্স, তার সঙ্গে দেওয়া থাকবে এই ওয়্যারটার যে এন্ড পয়েন্ট গুলো রয়েছে তারা এই পয়েন্টে কত অ্যাঙ্গেল করছে, ওকে। তারপর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। এটা যদি তোমার গিভেন থাকে তুমি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারো। সেটা প্রমাণ আছে, তোমরা জানো, হয়তো কেউ কেউ করেওছো প্রমাণটা, কিন্তু আমি বলবো পরীক্ষার আগে প্রমাণটা করার দরকার নেই, তোমার এক্সপ্রেশনটা মনে রাখবে। এখানে যে ম্যাগনেটিক ফিল্ড বি হবে সেটা প্রমাণ করা যাবে μ0/4π ইন্টু আই বাই আর ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা, সাইন আলফা প্লাস সাইন বিটা। তোমরা এই এক্সপ্রেশনটা মনে রাখবে, এটা দিয়ে প্রবলেম আসতে পারে। এবার দেখো যদি এটা ইনফাইনাইট ওয়্যার হয় তাহলে কি হবে, ইনফাইনাইট ওয়্যার হলে কি হবে, এই যে এটা যত এটা বেড়ে যাবে তত কি হবে, আলফা বিটা অ্যাঙ্গেল গুলো দেখো বাড়তে থাকবে। তো যখন এটা ইনফাইনাইট হয়ে যাবে একদম, তখন এটা এরকম সোজা হয়ে যাবে। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে ফর ইনফাইনাইট ওয়্যার আমরা বলতে পারি, এই রেজাল্টটা মনে রাখবে, ফর ইনফাইনাইট ওয়্যার আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বি হয়ে যাবে দেখো μ0/4π ইন্টু আই বাই আর ইন্টু সাইন 90 প্লাস সাইন 90 মানে 1 + 1 2। তো এক্সপ্রেশনটা হয়ে যাবে μ0/4π ইন্টু 2i বাই আর, 2i বাই আর। এটা খেয়াল। অনেক সময় এটা সেমি ইনফাইনাইট ওয়্যার করে দেয়। দেখো সেমি ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে রেজাল্টটা কি হয় মনে রাখবে, সেমি ইনফাইনাইট মানে এরকমটা ওয়্যার আছে, দিক থেকে কারেন্ট আসছে মনে করো। তাহলে এইটা কি করলো, এই পাশটাকে ইনফাইনাইট করে দিল। তার মানে তখন দেখো এইখানে মনে করো যদি আমরা এই ওয়্যারটার জন্য ভাবি, এই পয়েন্টটা মনে করো এইখানে আছে, তাহলে এই পয়েন্টটা মনে করো ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে। তখন দেখো সমস্যা হচ্ছে কি, এখানে আরেকটা পয়েন্ট তোমাদের মনে রাখা প্রয়োজন, যে যদি কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার বরাবর কোনো পয়েন্ট থাকে, মনে করো যেমন এই ওয়্যারটা বরাবর কোনো পয়েন্ট দিয়ে থাকে, এখানে তারটার উপরেও থাকতে পারে অথবা বর্ধিত অংশের উপরেও থাকতে পারে। সিমিলারলি এই তারটার ক্ষেত্রে উপরে থাকতে পারে অথবা বর্ধিত অংশের উপরে থাকতে পারে। তাহলে তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা জিরো হয়ে যাবে। কোনো তারের উপরে বা তারের বর্ধিতাংশের উপরে যদি কোনো পয়েন্ট হয় সেখানেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড জিরো হলে সব প্রমাণ করা যাবে। কিন্তু আমি বলছি এই পয়েন্টগুলো তোমাদেরকে পরীক্ষার আগে মনে রাখতে, প্রমাণের দিকে আমরা যাবো না, তার কারণ এখানে আমাদের যেটা মেন উদ্দেশ্য, প্রমাণটা সিলেবাসে নেই, কিন্তু এগুলো থেকে কোশ্চেন পড়ে। কোশ্চেন মানে কি করবো, প্রবলেম নিউমেরিক্যালস পড়তে পারে, শর্ট কোশ্চেন পড়তে পারে, এমসিকিউ পড়তে পারে, কিন্তু এই প্রমাণটা সিলেবাসে নেই। তাহলে এটা পড়বে কেন, তার কারণ হচ্ছে ইনফাইনাইট ওয়্যারের যে প্রমাণটা সেটা এম্পিয়ারের বদ্ধভূত সূত্র থেকে আছে। এম্পিয়ারের বদ্ধভূত সূত্রের যে অ্যাপ্লিকেশন সেখানে কিন্তু এই প্রমাণটা রয়েছে, কিন্তু এই প্রমাণটা নেই। এটা সাইন আলফা প্লাস সাইন বিটা মানে কি, এটা হচ্ছে একটা ফাইনাইট ওয়্যার, কিন্তু যখন এই প্রমাণটা আসে তখন কিন্তু ইনফাইনাইট ওয়্যার। তো এম্পিয়ারের বদ্ধভূত সূত্র দিয়ে আমরা ইনফাইনাইট ওয়্যারের জন্য প্রমাণটা করবো, ওকে। এই প্রমাণটা আছে, ওই জন্য এইটা খুব ইম্পর্টেন্ট, রেজাল্ট খুব ইম্পর্টেন্ট। এবার দেখো তাহলে যদি সেমি ইনফাইনাইট হয় মানে এরকম টাইপের হয়, তাহলে দেখো এই ওয়্যারটা কি সেমি ইনফাইনাইট হয়ে গেছে, কারণ এদিকটা ইনফাইনাইট কিন্তু এদিকটা তো ইনফাইনাইট নেই, কানেক্টেড আছে। দেখো তাহলে এই পয়েন্টটা ম্যাগনেটিক ফিল্ড কি হবে, শুধুমাত্র এই ওয়্যারটার জন্য হবে। এই ওয়্যারটার জন্য জিরো, কারণ এই পয়েন্টটা এই ওয়্যারের উপরে আছে বা বর্ধিতাংশের উপরে আছে। তাহলে দেখো সেক্ষেত্রে কি হবে, আর নিচের দিকের যে অংশটা বিটা তো জিরো কিন্তু আলফা 90 ডিগ্রি। তো সেমি ইনফাইনাইট ওয়্যার যদি আমাদেরকে বলে, সেমি ইনফাইনাইট খেয়াল রাখবে, সেমি ইনফাইনাইট ওয়্যার যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখো বিটা ইকুয়াল টু জিরো কিন্তু আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে একটা জিরো একটা ওয়ান, তাহলে সেক্ষেত্রে বি এর ভ্যালুটা হবে μ0/4π ইন্টু আই বাই আর। এই তিনটা রেজাল্ট যেগুলো রয়েছে সেগুলো মনে রাখবে। একটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন, যেখানে এখানে আলফা বিটা অ্যাঙ্গেল হয় সাইন আলফা প্লাস সাইন বিটা। একটা হচ্ছে যে যদি পয়েন্টটা তারের বর্ধিতাংশের উপরে থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে, মানে যে কোনো ধরনের তার। মনে করো সাপোজ আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো মনে করো সাপোজ এটা একটা ওয়্যার রয়েছে, আমাকে ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে নির্ণয় করতে দিচ্ছে বা এই পয়েন্টে নির্ণয় করতে দিচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যাবে। মনে করি একটা ওয়্যার আছে, আমাকে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বলছে বা এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বলছে, জিরো হয়ে যাবে। তাদের উপরে অথবা বর্ধিতাংশের উপরে, উপরে বলতে এই পয়েন্টটা, বর্ধিতাংশ মানে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, তাহলে ম্যাগনেটিক ফিল্ড জিরো। এটা সেকেন্ড কেস। থার্ড কি, যদি ইনফাইনাইট হয় তাহলে আলফা বিটা 90 ডিগ্রি, যদি সেমি ইনফাইনাইট হয় তাহলে অনলি আলফা 90 ডিগ্রি বিটা জিরো। তাহলে দেখো এটা অর্থে হচ্ছে এটা μ0/4π ইন্টু আই বাই আর, μ0/4π ইন্টু আই বাই আর।
তো এই রেজাল্ট গুলো মনে রাখবে, এটার ক্ষেত্রে প্রমাণ করা জরুরি নেই। কিন্তু প্রমাণ জরুরি যেটাতে, সেটা হচ্ছে যদি এটা স্ট্রেট ওয়্যার না হয়, সার্কুলার ওয়্যার হয়। তাহলে দেখো অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার যেটা মেইন অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, সেটা কিন্তু ডিউ টু স্ট্রেট কন্ডাক্টর নয়, সার্কুলার কন্ডাক্টর, সার্কুলার কয়েল। এবং সার্কুলার কয়েলের ক্ষেত্রে দুটো কেস হয়। দুটো কেস কি কি? একটা হচ্ছে সার্কুলার কয়েলের সেন্টারে হতে পারে অথবা এক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট হতে পারে। তাহলে দেখো প্রথমে আমরা যদি একটা সার্কুলার লুপ বলি, সার্কুলার লুপ সেকেন্ড যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে সার্কুলার লুপ, অবশ্যই কারেন্ট ক্যারিং লুপ। আমি ইন শর্ট লিখছি সার্কুলার লুপ। কারেন্ট ক্যারিং যদি না হয় তাহলে তো ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে না। তাহলে মনে করো একটা সার্কুলার লুপ রয়েছে, সাপোজ এটা একটা সার্কুলার। এই সার্কুলার লুপের আমরা সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড চাইছি, এটা হতে পারে। অথবা দেখো এই সেন্টার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স এইরকম জায়গায় এক্সিস, যদি আমরা এটা সার্কুলার লুপ বলি, তাহলে সার্কুলার লুপের এটা যে এক্সিস, তাহলে এক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট হতে পারে। সেটাকে আমরা এইভাবে দেখাবো, এটা যদি সার্কুলার কয়েল আছে এক্সিস যদি এইভাবে বলি, তাহলে এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব। এই দুটো কেস, যদিও এই কেসটা থেকে আমরা এই কেসটাতে যেতে পারবো, কারণ দেখো এই ডিস্টেন্সটা যদি আমরা এক্স বলি, তাহলে এক্স ইকুয়াল টু 0 হয়ে গেলে দেখো পয়েন্টটা সেন্টারে চলে আসবে এইটার ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা কি করব, সার্কুলার লুপের জন্য আলাদা করে প্রমাণ করব, সার্কুলার লুপের সেন্টারের জন্য আলাদা করে করব, এবং এক্সিস এর জন্য আলাদা দুটো অ্যাপ্লিকেশন করব। তারপর যখন এটা করব এক্সিস এর জন্য, এখান থেকে আমি দেখাবো যে এক্স ইকুয়াল টু 0 হলে এই রেজাল্টটা চলে আসবে। ওকে, তাহলে প্রথম আমরা সার্কুলার লুপের সেন্টারে আমরা দেখি ম্যাগনেটিক ফিল্ড কত হবে। তাহলে মনে করছি আমরা কারেন্টের যে ডাইরেকশন সেটা যে কোনো ডাইরেকশনে হতে পারে কারেন্ট, আমরা এই ডাইরেকশনে কারেন্ট নিলাম। আচ্ছা বলো তো, কারেন্ট যদি এই ডাইরেকশনে যায় তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? তার জন্য আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করব। দেখো বুড়ো আঙুলটা এইদিকে থাকবে, কারণ এই বরাবর কারেন্ট যাচ্ছে। এবার যদি আঙুলগুলোকে আমরা এইভাবে ধরি, দেখো আঙুলগুলো এইখানে এই দিকে বেরিয়ে আসছে, দেখো ভেতরে এই দিকে বেরিয়ে আসছে। এই দিকে যদি মানে ভেতরে ঢুকছে দেখো, আর এখানে কি বেরিয়ে আসছে, তাহলে এই দিকে তো ক্রস হবে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডস, কিন্তু এখানে ডট আউটওয়ার্ডস, তাহলে আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। যদি মনে করো এখানে আমরা একটা ক্ষুদ্র অংশ ধরে নিলাম, মনে করো ডিএল ক্ষুদ্র অংশ ধরে নিলাম এই বরাবর, তাহলে এটা হয়ে গেল আইডিয়াল কারেন্ট এলিমেন্ট। এবং এখান থেকে যে ডিসটেন্স দেখো এই পয়েন্টটার সেন্টার যদি আমরা ডিসটেন্স বলি, তাহলে এটা রেডিয়াস অফ দ্য সার্কুলার লুপ ক্যাপিটাল আর। এখন দেখো এখানে আইডিয়াল এবং আর এর মধ্যে কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে দেখো যে ডিবির এক্সপ্রেশনটা হবে, ডিবি যেটা হবে সেটা μ0/4 পাই ইনটু আইডিয়াল sin 90 আপন r স্কয়ার। 90 কেন হলো, সেটাটা 90 ডিগ্রি, কারণ দেখো এখানে রেডিয়াস আর এর সঙ্গে আইডিয়াল এর অ্যাঙ্গেল হচ্ছে 90। ওকে, তাহলে এটাকে আমরা মডিফাই করে নিই, তাহলে হয়ে যাবে μ0/4 পাই ইনটু i আপন r স্কয়ার, কারণ হচ্ছে i আর হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট, sin 91, তাহলে ইন্টিগ্রেশন হবে কেবলমাত্র dl এর উপরে যদি আমরা b করতে চাই, কারণ b মানে কি আমরা জানি ইন্টিগ্রেশন db, তাহলে এটার উপর ইন্টিগ্রেশন হতো। ওকে, তাহলে ইন্টিগ্রেশন dl, আর ইন্টিগ্রেশন dl মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র dl করে করে পুরো একটা হয়ে যাবে। তাহলে কি হবে, এর পরিধি সারকামফারেন্স 2 পাই r, তাহলে এটা হয়ে যাবে μ0/4 পাই ইনটু i/r স্কয়ার ইনটু 2 পাই r। এবার দেখো যদি আমরা r টা একটা r কে ক্যান্সেল করে দিই, এটাকে আমরা ক্যান্সেল করতে পারি 2, একটা r ক্যান্সেল হয়ে যাবে μ0i/2r, μ0i/2r। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড এট সেন্টার। ওকে, যদি এখানে একটা পাকের পরিবর্তে n সংখ্যক পাক থাকে, তাহলে সেক্ষেত্রে যে এখানে n দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে যে b এর এক্সপ্রেশনটা হবে সেটা হবে μ0 ক্যাপিটাল Ni আপন 2r। এটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেটা সার্কুলার লুপের সেন্টারে হয়ে গেল। কিন্তু যদি সার্কুলার লুপের অ্যাক্সিসের উপরে পয়েন্ট হয়, তখন দেখো কিভাবে আমরা করব। যদি পয়েন্টটা সেন্টারে না হয় অ্যাক্সিসের উপরে হয়, দুটো এক্সপ্রেশনই কিন্তু ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন সহজ দেয় এটা পড়বে, যদি একটু টাফ করার ইচ্ছা হয় তাহলে ওটা দেবে। এখান থেকে দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে জেনারেলি এটা দেয়, এই অ্যাক্সিসের উপরে যেটা বলছি জেনারেলি এটা দেয়। এটা যদি মনে করো একটা সার্কুলার লুপ হয়, তাহলে এখান থেকে মনে করো আমরা এটা এক্স ডিসটেন্স বলতে চাইছি এই পয়েন্টটা, এইটা আমরা বলে গেলাম যে এই রেডিয়াস ক্যাপিটাল আর, একটু আগে আমরা যেটা লিখেছিলাম। এই যদি কারেন্টের ডাইরেকশন এদিকে হয় দেখো, তাহলে এই পয়েন্ট যদি আমরা ক্ষুদ্র ডিএল এর অভিমুখ হবে এইদিকে, এই ডিএল থেকে এই পয়েন্টের যে ডাইরেকশন মানে ডিসটেন্স সেটা যদি আমরা স্মল আর বলি, তাহলে এটা হয়ে গেল স্মল আর, এবং স্মল আর ইজ ইকুয়াল টু রুট ওভার ক্যাপিটাল আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এই পয়েন্ট আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাহলে ডিএল এবং আর ভেক্টর নেই, এদিকে আছে ডিএল ভেক্টর, এদিকে আর ভেক্টর, তাহলে ডিএল এবং আর এর যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, ডিএল আর দেখো বুড়ো আঙুলটা এদিকে আসছে। ওকে, তাহলে সেটাকে আমরা এইভাবে দেখাবো ডিবি।
দিস ইজ দ্য ডাইরেকশন অফ ডিবি। দেখো এই ডাইরেকশনটা অনেকে বুঝতে পারেন, এটা বোঝার জন্য সিম্পল তোমাদেরকে আমি একটা বিষয় বলছি। দেখো মনে করো এদিকে রয়েছে এ ভেক্টর, এদিকে রয়েছে বি ভেক্টর, তাহলে এ ক্রস বি কোন দিকে হবে? সি ভেক্টর এদিকে হবে, এ ক্রস বি দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে দেখো এদিকে ডিএল আছে, এদিকে আর আছে, ডিএল ক্রস আর কোন দিকে হবে? এইদিকে হবে, যেটা ডিএল এবং আর উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার। তো ডিএল এবং আর উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এই দিকটা হচ্ছে ডিবি, মানে যেটা এইখানে যদি আমরা করতাম এইদিকে ডিবি হতো, তাহলে সেটা আমরা এইখানে দেখিয়েছি। দেখো এইখানে আর এর সঙ্গেও পারপেন্ডিকুলার হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। কারণ বাই কস প্রোডাক্ট কি বলছে? ডিএল ক্রস আর এর অভিমুখ, মানে ডিবির অভিমুখ হবে ডিএল এবং আর যে তলে থাকবে সে তলের সঙ্গে লম্ব। তার মানে ডিবি ইজ পারপেন্ডিকুলার টু ডিএল এন্ড আর বোথ, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার, ডিএল এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি হবে। সিমিলারলি দেখো যদি আমরা এইদিকে একটা ডিএল কে কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে এইখানে যে যে ডিবিটা হবে সেটা এইদিকে হবে, এইদিকে হবে। এখন যদি দেখো আমরা এই দুটো ডিবি কে কম্পোনেন্টে বিভাজন করি, তাহলে আমরা অ্যাকচুয়াল ডাইরেকশনটা পাবো ম্যাগনেটিক ফিল্ডের। তাহলে যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি, সাপোজ এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে বলো এখানে আমরা যদি কম্পোনেন্টে বিভাজন করার জন্য এখানে একটা পারপেন্ডিকুলার লাইন নিই, এটা একটা পারপেন্ডিকুলার লাইন, তাহলে ভেবে দেখো এর সঙ্গে এই যে পুরো কোণটা 90, তাহলে এটা যদি থিটা হয় এটা কত হবে? 90 মাইনাস থিটা, ভেবে দেখো। আবার দেখো এই আর এর সঙ্গে এই ডিবির অ্যাঙ্গেল এই পুরোটা আবার 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা অবশ্যই থিটা হবে। আমি আবার একবার বলছি, দেখো অ্যাঙ্গেলটা বোঝার জন্য আমি এখানে একটা পারপেন্ডিকুলার লাইন টেনেছি এই ডাইরেকশনটার সঙ্গে, তাহলে এই পারপেন্ডিকুলার লাইনটার সাপেক্ষে দেখো এই অ্যাঙ্গেলে যদি আমরা থিটা ধরে নিয়েছি, তাহলে এই পুরোটা তো 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা। আবার দেখো আমরা এই ডাইরেকশনটা দেখি, এই আর লাইনটা যদি দেখি, এই লাইনটার সঙ্গে ডিবিও 90 ডিগ্রি রয়েছে, তাহলে এরা যদি 90 ডিগ্রি হয়, এর যদি অলরেডি 90 মাইনাস থিটা হয়, তাহলে অবশ্যই এটা থিটা হবে, তবে তো দুটো যোগ করে 90 পাবো, তাই নয়? তাহলে এটা যদি থিটা হয়, এটা থিটা হবে। এবার ধরো ডিবি কে আমরা উপাংশে বিভাজন করছি, তাহলে ডিবি এই বরাবর হয়ে যাবে ডিবি কস থিটা, এই বরাবর হয়ে যাবে ডিবি সাইন থিটা। সিমিলারলি এই ডিবির ক্ষেত্রে তাই, এই বরাবর ডিবি কস থিটা, এই বরাবর হয়ে যাবে ডিবি সাইন থিটা। তার মানে আলটিমেটলি ডিবি সাইন থিটা গুলো অ্যাড হবে আর ডিবি কস থিটা গুলো কেটে যাবে। তাহলে যদি আমরা নেট ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন বলি বি, সেটা কি হওয়া উচিত? বি হওয়া উচিত ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা, বি হওয়া উচিত ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা। এখন ডিবি কত হবে? এইখানে যে আইডিয়াল রয়েছে, এই আইডিয়াল সোর্স এলিমেন্টের জন্য এই পয়েন্টে ডিবি কত হবে? না এখানে ডিবি হয়ে যাবে দেখো μ0/4 পাই ইনটু আইডিয়াল sin 90 আপন r স্কয়ার, স্মল r এর ক্ষেত্রে। দেখো এখানে আবার কি ডিএল এবং আর, দেখো এই বরাবর এই স্পর্শক বরাবর আছে ডিএল আর এই বরাবর আর, ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, কারণ এটা স্পর্শক বরাবর দেখো এই ডিএলটা, তাহলে তার সঙ্গে এদিকে যে কোণটা তৈরি হবে সেটা 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে ওই sin 90, তাহলে আইডিয়াল sin 90 বাই r স্কয়ার মানে আইডিয়াল বাই r স্কয়ার। তাহলে দেখো এটা যদি আমরা বসিয়ে দিই ইন্টিগ্রেশন μ0/4 পাই ইনটু আইডিয়াল বাই r স্কয়ার ইনটু sin থিটা হলো। এবার দেখো sin থিটার এক্সপ্রেশনটা আমরা লিখব, এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা যদি দেখি দেখো তাহলে sin থিটা কি হবে? sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে ক্যাপিটাল আর, অতিভুজ হচ্ছে স্মল আর, তাহলে sin থিটার জায়গায় আমরা লিখতে পারি ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল আর ডাইরেক্ট। ওকে, এবার দেখো যদি আমরা এটা একটু মডিফাই করি, তাহলে μ0/4 পাই ওকে ইনটু আইডিয়াল আপন r কিউব ইনটু ক্যাপিটাল আর, তাহলে r কিউব কত হবে? দেখো এটার কিউব হবে, তাহলে r স্কয়ার প্লাস x স্কয়ার টু দ্য পাওয়ার 3/2 হয়ে যাবে। ওকে, তাহলে এটা যদি আমরা এখানে লিখি, দেখো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি μ0/4 পাই, এটাকে আমরা বাইরে লিখছি, ক্যাপিটাল আরটাকেও বাইরে লিখতে পারি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে ডিএল, নিচে থাকছে r কিউব মানে 4 স্কয়ার প্লাস x স্কয়ার টু দ্য পাওয়ার 3/2। আচ্ছা একটা i ছিল, অবশ্যই i তো বাইরে থাকবে। ওকে, এবার দেখো r এবং x এই দুটো কনস্ট্যান্ট, কারণ r তো রেডিয়াস, x টা তো পার্টিকুলার ডিসটেন্স, তাহলে আমরা যদি পয়েন্টটাকে ফিক্সড বলি তাহলে x টা ফিক্সড, তাহলে ইন্টিগ্রেশনটা হবে শুধুমাত্র ডিএল এর উপর। তাহলে শুধু যদি ডিএল এর উপর ইন্টিগ্রেশন হয় তাহলে এটা হয়ে যাবে দেখো μ0i r আপন 4 পাই ইনটু ইন্টিগ্রেশন ডিএল হয়ে যাবে 2 পাই r, 2 পাই ক্যাপিটাল আর অবশ্যই কারণ রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, নিচে হয়ে যাবে r স্কয়ার প্লাস x স্কয়ার টু দ্য পাওয়ার 3/2। তাহলে ফাইনাল যে এক্সপ্রেশনটা আমরা পেলাম দেখো বি এর যে ফাইনাল এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে b ইকুয়াল টু, এখানেও কেটে যাবে
তাহলে মিউ জিরো আই আর স্কোয়ার কত হচ্ছে মিউ জিরো আই আর স্কোয়ার আপন 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দা পাওয়ার 3/2। এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যদি এন পাকের থাকে একটা এন জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, কিন্তু দেখো আমি যেটা প্রথমে বলেছিলাম তোমাদেরকে যে এই এক্সপ্রেশনটা থেকে আমরা আগের এক্সপ্রেশনটাতে ফিরে যেতে পারি, যে একটা সার্কুলার কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, তাহলে x ইকুয়াল টু 0 বসাতে হবে। কারণ দেখো এইখান থেকে যদি এই পয়েন্টে চলে আসে তাহলে x ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এট x ইকুয়াল টু 0 আমরা বলতে পারি b ইকুয়াল টু যেটা হবে দেখো মিউ 0 আই আর স্কোয়ার আপন 2 ইন্টু আর স্কোয়ার টু দা পাওয়ার 3/2। কারণ x 0, তাই যদি হয় তাহলে এটা হবে মিউ 0 আই আর স্কোয়ার আপন 2 ইন্টু আর স্কোয়ার টু দা পাওয়ার 3/2 মানে হচ্ছে আর কিউব। তাহলে একটা আর স্কোয়ার সেটাই যা থাকবে। তাহলে দেখো যে এক্সপ্রেশনটা আমরা চাইছিলাম সেন্টারে যেরকম হয়েছিল সেটাই চলে এলো মিউ 0 আই বাই 2 আর। এটা আমরা পেয়েছিলাম সেন্টারের জন্য। আর যদি এন পাক হয় তাহলে এখানে যেমন আমরা এন পাবো সেই এনটা কন্টিনিউ হবে, ফাইনালি এখানেও এন চলে আসবে, কারণ সব জায়গায় একটা এন থাকবে। ওকে, তো আমার মনে হয় সেন্টারের যে এক্সপ্রেশনটা আলাদা করে আমরা করেছিলাম সেটার থেকে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এটা জেনারেল। যে এটা পারবে সে তো ওটা অবশ্যই পারবে, কিন্তু এটা নেসেসারি নয় যে ওটা পারবে সেইটাও পারবে। ওই জন্য পরীক্ষাতে সাধারণত বায়োসাভার্ট লয়ের অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি আসবে 100% একদম তোমরা ধরে রাখতে পারো। ওকে, কারণ কি স্টেট কন্ডাক্টরটা আমাদের সিলেবাসে নেই, এটা অনেকটা মিসকনসেপশন রয়েছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসটা দেখো, বায়োসাভার্ট লয়ের অ্যাপ্লিকেশন হিসেবে শুধুমাত্র কিন্তু সার্কুলার কয়েলই বলা আছে তার সেন্টার এবং অ্যাক্সিসের উপরে। তোমাদের বইতেও সিলেবাস আছে, তোমরা পরীক্ষার আগে কিন্তু সিলেবাস গুলো দেখবে। অনেক সময় অনেক টিউশনের স্যার রয়েছে যারা সিলেবাসই দেখে না আর সব পড়িয়ে যায়, সেটা একদিক থেকে ভালো কম্পিটিটিভ এক্সামের জন্য, কিন্তু তোমাদেরকে এটা মেনশন করে দেওয়া খুবই জরুরি যে কোনটা সিলেবাসের মধ্যে আছে কোনটা সিলেবাসের মধ্যে নেই। ওকে, এখন যেহেতু তোমরা বোর্ড এক্সামের জন্য রিভিশন করছো, যেগুলো তোমাদের বোর্ড এক্সামের সিলেবাসে নেই সেগুলো যদি এখনো পড়ে সময় নষ্ট করো সেটা কিন্তু বোর্ড এক্সামের জন্য ক্ষতি। প্রথমবার পড়েছো ঠিক আছে, প্রথমবার যখন পড়বে যত বেশি এক্সপান্ড করে পড়বে ততই ভালো, কিন্তু পরীক্ষার আগে যে পরীক্ষাটা তুমি দিতে যাবে সেই পরীক্ষাটা সিলেবাসটা জানা অত্যন্ত জরুরি। এবং এই সিলেবাসটা ইংলিশ ভার্সনে লেখা আছে, কিন্তু তোমাদের বই ইউনিট যেখানে শুরু হচ্ছে দেখবে, যদি আমি ছায়া প্রকাশনের বই বলি সেখানে আছে, যদি সাঁতরা পাবলিকেশনের বই বলো সেটাতে প্রথমেই লেখা আছে। যদি তোমরা সাঁতরা বা ছায়া কোনো বই ফলো না করে যে কোনো বই ফলো করো সেখানেও লেখা থাকবে। আদারওয়াইজ তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েবসাইটে গিয়ে সিলেবাসটা ডাউনলোড করে সেখান থেকেও দেখতে পারো। ওকে, তো তোমরা টপিক ওয়াইজ সিলেবাস গুলো দেখবে যে কোনটা রয়েছে সিলেবাসে কোনটা নেই। কোশ্চেন কিন্তু সিলেবাসের বাইরে হয় না, কখনোই হয় না, এটুকু তোমরা জেনে রাখো। ওকে, তো আমরা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে যে এই ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো একটা চার্জ থাকে সেই চার্জটার উপরে কত ফোর্স কাজ করছে, মানে লরেন্স ম্যাগনেটিক ফোর্স। ওকে,